একদিকে ঝাড়ু হাতে নারীরা, অন্যদিকে জামাতের মিছিল, এবং সেই মিছিলের মাঝামাঝিতে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে এই রাজধানীর যে মিরপুর। আইডি হ্যাকের যে বিষয়টা, একটি আইডি যদি হ্যাক হয় কমপক্ষে 24 ঘন্টা সময় লাগে সেই আইডিটা মেরামত করতে, ঠিক করে ফিরিয়ে নিয়ে আসতে। উনি ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টা পর উনি আবার স্ট্যাটাস দিচ্ছে যে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে, কিন্তু সেই ঘটনার জন্য উনি না কোনো ক্ষমা চাইছে, না তার কোনো ডিটেলস বা ব্যাখ্যা উনি প্রদান করেছেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা সম্প্রতি রাজনীতি আর সাইবার নিরাপত্তার দুনিয়ায় রীতিমতো আলোড়ন ফেলেছে। একদম আলোচনার একেবারে কেন্দ্রে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট। হ্যাঁ, যা আগে টুইটার নামে পরিচিত ছিল। তো এই অ্যাকাউন্ট থেকে করা একটা পোস্ট আর তার পরের ঘটনা প্রবাহ সব মিলিয়ে দেশ জুড়ে একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছে। আমরা আজকে এই পুরো বিষয়টার গভীরে যাব, মানে ঠিক কি ঘটেছিল সেদিন, কেন জামায়াতে ইসলামী এটাকে একটা সাধারণ হ্যাকিং না বলে একটা পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দাবি করছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, তাদের এই দাবির পক্ষে তারা কি ধরনের প্রমাণ দেখাচ্ছে, এই সবগুলো দিকই আমরা খতিয়ে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, ঘটনাটা শুরু হয়েছিল গত শনিবার বিকেলে। ডাক্তার শফিকুর রহমান তখন ঢাকার কেরানীগঞ্জ এলাকায় তার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। মানে চারদিকে একটা রাজনৈতিক ব্যস্ততা। ঠিক তাই। আর ঠিক সেই সময়ে তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করা হয়, যা মুহূর্তের মধ্যে পরিস্থিতি একদম বদলে দেয়। হ্যাঁ, পোস্টের ভাষাটা ছিল মানে খুবই আপত্তিকর। নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আর যেহেতু অ্যাকাউন্টটা ভেরিফাইড, তাই পোস্টটা খুব দ্রুত বিশ্বাসযোগ্যতা পেয়ে যায় আর দাবানলের মতো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাকে আমরা বলে ভাইরাল হয়ে যাওয়া আর কি। এবং স্বাভাবিকভাবেই তীব্র সমালোচনাও শুরু হয়। কিন্তু এখানেই বিষয়টা একটা অন্য মোড় নেয়। কিরকম? ওই বিতর্কিত পোস্টের কিছুক্ষণ পরেই সেই একই অ্যাকাউন্ট থেকে আরেকটা পোস্ট আসে। আচ্ছা। সেখানে দাবি করা হয় যে ডাক্তার শফিকুর রহমানের অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছে এবং আগের আপত্তিকর পোস্টটি তার নয়। এই পাল্টা দাবিটাই তো পুরো ঘটনাকে একটা রহস্যের মধ্যে ফেলে দেয়। দেখুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা ভেরিফাইড অ্যাকাউন্টের মনস্তাত্ত্বিক প্রভাব। ঠিক। সাধারণ মানুষ ওই নীল টিক বা ভেরিফাইড ব্যাজ দেখেই ধরে নেয় যে যা বলা হচ্ছে তা ওই ব্যক্তি বা সংগঠনেরই কথা। একদম আনুষ্ঠানিক বক্তব্য। ফলে যখন এমন একটা অ্যাকাউন্ট থেকে আপত্তিকর কিছু পোস্ট হয়, তখন তার ক্ষতিটা অনেক গভীর হয়। এটা শুধু একজন ব্যক্তির ইমেজকেই নয়, তার পুরো দলের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। তার মানে ভেরিফাইড অ্যাকাউন্ট হওয়ার কারণেই এর প্রভাবটা এত মারাত্মক হয়েছে, আর সেজন্যই হ্যাকিংয়ের দাবিটা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ঠিক তাই। এখন দুটো সম্ভাবনা সামনে চলে আসে। এক, আসলেই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং এর পেছনে কোনো ষড়যন্ত্রকারী চক্র আছে। আর দুই, পোস্টটি ভুলবশত করা হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে হ্যাকিংয়ের গল্প তৈরি করা হয়েছে। এই ঘটনার পর জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া কিন্তু বেশ দ্রুত আর গোছানো ছিল। হ্যাঁ, তাদের রিঅ্যাকশনটা বেশ অর্গানাইজড ছিল। তারা জানিয়েছে শনিবার বিকেল আনুমানিক 5টার দিকে তারা প্রথম বিষয়টা জানতে পারে, আর তার পরই তাদের দলের নিজস্ব আইটি ও সাইবার টিম তদন্ত শুরু করে দেয়। তাদের এই প্রতিক্রিয়ার মধ্যে একটা পরিকল্পনার ছাপ কিন্তু বেশ স্পষ্ট। তারা শুধু সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েই থেমে থাকেনি, বরং একটা প্রাতিষ্ঠানিক কাঠামো ব্যবহার করে এগিয়েছে, যা ড্যামেজ কন্ট্রোলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা কৌশল। তারা ঠিক কি করেছিল? তাদের সাইবার টিম রাতভর তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল আইনি ব্যবস্থা নেওয়া, মানে জিডি করা। হ্যাঁ, সেই রাতে জামায়াতে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে ঢাকার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করা হয়। এরপর কোনো দেরি না করে পরদিন সকালেই তারা একটা প্রেস কনফারেন্স ডাকে। আমরা যদি এটাকে একটু স্ট্র্যাটেজিক দিক থেকে দেখি, তাহলে এই পদক্ষেপগুলো খুবই তাৎপর্যপূর্ণ। একটা গুরুত্বপূর্ণ অভিযোগ ওঠার কয়েক ঘন্টার মধ্যে আইনি পদক্ষেপ এবং 24 ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন। একদম। এর মাধ্যমে তারা দুটো বার্তা খুব পরিষ্কারভাবে দিতে চেয়েছে। প্রথমত, তারা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে, আর দ্বিতীয়ত, তারা গুজবের উপর ভিত্তি করে নয়, বরং আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে এর মোকাবেলা করতে চায়। সংকটের মুহূর্তে ন্যারেটিভ কন্ট্রোলের একটা চেষ্টা আর কি। খুবই পরিকল্পিত এবং দ্রুত গতির একটা প্রচেষ্টা।
আর পরদিন সকালের সেই সংবাদ সম্মেলনটাই ছিল এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সেখানেই জামায়াতে ইসলামী তাদের ষড়যন্ত্রের তথ্যটা বিস্তারিতভাবে তুলে ধরে। এবং সেটা বেশ নাটকীয়ভাবে প্রজেক্টরের মাধ্যমে। হ্যাঁ, তারা শুধু মুখে অভিযোগ করেনি, প্রযুক্তিগত প্রমাণ দেখানোর একটা চেষ্টা করেছে। এই জিনিসটা কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অভিযোগ প্রমাণের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না, মানে টেকনিক্যাল প্রেজেন্টেশন। এই প্রযুক্তিগত প্রমাণ বলতে ঠিক কী বোঝানো হচ্ছিল? সাধারণ মানুষের কাছে তো এই বিষয়গুলো বেশ জটিল মনে হতে পারে। অবশ্যই জটিল। যখন তারা প্রযুক্তিগত প্রমাণের কথা বলে তখন সম্ভবত তারা আইপি লগ দেখাচ্ছিল। আইপি লগ মানে কোন কম্পিউটার বা মোবাইল থেকে কোন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে এবং পৃথিবীর কোন জায়গা থেকে অ্যাকাউন্টে লগইন করা হয়েছে তার রেকর্ড। আচ্ছা আচ্ছা, ধরুন যদি তারা দেখাতে পারে যে বিতর্কিত পোস্টটি করার সময় লগইনটি দেশের বাইরের কোনো অপরিচিত জায়গা থেকে বা এমন কোনো ডিভাইস থেকে হয়েছে যা ডাক শফিকুর রহমানের নয়, তখন তাদের হ্যাকিংয়ের দাবিটা অনেক বেশি শক্ত হয়। তার মানে তারা কিছু ডিজিটাল ফুটপ্রিন্ট দেখানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের মূল দাবিটা কি ছিল? তাদের মূল দাবি ছিল এই হ্যাকিং কোনো বিচ্ছিন্ন ঘটনা বা সাধারণ সাইবার ক্রাইম নয়, বরং এটি একটি পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। ঠিক তাই, কিন্তু অভিযোগটা এখানেই থেমে থাকেনি, তারা একে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এই অভিযোগটা কিন্তু সাধারণ কোনো অভিযোগ না, এটা পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। কি বলেছিল তারা? তারা আশঙ্কা প্রকাশ করে যে এই হ্যাকিংয়ের পেছনে একটি সরকারি ইমেল বা কোনো উচ্চ পর্যায়ের ডিজিটাল মাধ্যম ব্যবহৃত হয়ে থাকতে পারে। এটা তো মারাত্মক অভিযোগ। তাদের ভাষ্যমতে এই হ্যাকিংয়ের পরিকল্পনা নাকি কয়েক দিন ধরেই চলছিল এবং এর একমাত্র উদ্দেশ্য ছিল ডক্টর শফিকুর রহমান এবং জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। এই সংবেদনশীল অভিযোগটি চারটেখানি কথা নয়, একটা সরকারি ইমেল বা উচ্চ পর্যায়ের কোনো মাধ্যমের ব্যবহারের অভিযোগ আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দাবি যদি সত্যি প্রমাণিত হয় তবে তা দেশের ডিজিটাল নিরাপত্তা আর রাজনৈতিক অঙ্গনে বিরাট আলোড়ন সৃষ্টি করবে। অবশ্যই এটি সাধারণ সাইবার অপরাধের অভিযোগকে এক লাফে রাষ্ট্রীয় মদতপুষ্ট রাজনৈতিক ষড়যন্ত্রের দিকে ঠেলে দেয়। এর ফলে পুরো ঘটনার গুরুত্ব বহুগুণে বেড়ে যায়। কিন্তু এত বড় একটা অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়েও তো প্রশ্ন উঠেছে, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনের ভেতর থেকেই। যেমন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন পুরো বিষয়টা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন। তার সন্দেহের ভিত্তিটা কি? সময়। তার মূল যুক্তি হলো সময়। তিনি প্রশ্ন তুলেছেন, ঘটনা ঘটার প্রায় 9 ঘন্টা পর কেন হ্যাকিংয়ের দাবি তোলা হলো? এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন। তার মতে যদি সত্যি অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে এবং দলের নিজস্ব সাইবার টিম থাকে তাহলে প্রতিক্রিয়া আরও দ্রুত আসা উচিত ছিল। এই দীর্ঘ বিলম্ব তার কাছে সন্দেহের জন্ম দিয়েছে। দেখুন, ডিজিটাল জগতে বিশেষ করে যখন কোনো হাই প্রোফাইল ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক হয় তখন সাধারণত দ্রুততম সময়ের মধ্যে অ্যাকাউন্ট পুনরুদ্ধার এবং হ্যাকিংয়ের ঘোষণা দেওয়ার চেষ্টা করা হয়, কারণ প্রতিটা মুহূর্তই ড্যামেজের পরিমাণ বাড়াতে থাকে। সেদিক থেকে দেখলে 9 ঘন্টার বিলম্ব অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। আর এটাই তাদের দাবির একটা দুর্বল দিক। কিন্তু 9 ঘন্টা তো ডিজিটাল দুনিয়ায় অনেক লম্বা সময়। একটা বড় দলের নিজস্ব সাইবার টিম থাকার পরেও এত দেরি হওয়াটা কি আসলেই শুধু একটা যৌক্তিক প্রশ্ন, নাকি এটা তাদের দাবির সবচেয়ে দুর্বল দিক? দুটোই। একদিকে এটা তাদের দাবির দুর্বলতম অংশ, প্রতিপক্ষ শিবির এই সময় ক্ষেপণকেই তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে ব্যবহার করবে। তবে এর অন্য কোনো ব্যাখ্যাও তো থাকতে পারে, তাই না? হ্যাঁ, পারে। এমনও হতে পারে যে একটি বড় রাজনৈতিক দলে, বিশেষ করে যখন দলের শীর্ষ নেতার বিষয় জড়িত, তখন যে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে অভ্যন্তরীণভাবে সবকিছু শতভাগ নিশ্চিত হতে হয়। মানে তথ্য যাচাই, দলের শীর্ষ পর্যায়ে আলোচনা, আইনি পরামর্শ। ঠিক, এই পুরো প্রক্রিয়া শেষ করতেও সময় লাগতে পারে। তারা হয়তো তাড়াহুড়ো করে কোনো ভুল বার্তা দিতে চায়নি, কিন্তু দিন শেষে এই 9 ঘন্টার বিলম্ব তাদের গল্পের একটি বড় ফাঁক হিসেবেই থেকে যাচ্ছে। তবে এর বিপরীত মতও কিন্তু বেশ জোরালো। রাজনৈতিক বিশ্লেষক এহসান মাহবুব জুবায়ের বিষয়টিকে পুরোপুরি একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। তার যুক্তি কি? তার মতে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী ডক্টর শফিকুর রহমান ও জামায়াতকে বিতর্কিত করার জন্যই এই কৌশল অবলম্বন করেছে। অর্থাৎ এখানে আমরা দুটি সম্পূর্ণ বিপরীত দৃষ্টিকোণ দেখতে পাচ্ছি। এক পক্ষ হ্যাকিংয়ের দাবিটাকেই সন্দেহ করছে, বিশেষ করে সময়ের বিলম্বের কারণে, আর অন্য পক্ষ এটিকে প্রতিপক্ষের একটি পরিকল্পিত সাইবার হামলা হিসেবে চিহ্নিত করছে। এই দুই ভিন্ন ব্যাখ্যা
আসলে দেশের রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন, তাই না? একদম। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যে পারস্পরিক অবিশ্বাস রয়েছে তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। সত্যটা কি তা খুঁজে বের করার চেয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার প্রবণতাই এখানে মুখ্য হয়ে উঠেছে। এক পক্ষ দেখছে অজুহাত হিসেবে, অন্য পক্ষ দেখছে নোংরা রাজনৈতিক চাল হিসেবে। আর এর ফলে মূল ঘটনা যাই হোক না কেন, রাজনৈতিক অবিশ্বাস আরও গভীর হচ্ছে। আমরা তো বিরোধী পক্ষের সন্দেহ আর রাজনৈতিক অবিশ্বাসের কথা শুনলাম, কিন্তু জামায়াতে ইসলামী নিজেই পরিস্থিতিকে কিভাবে দেখছে? তাদের মতে এত দল থাকতে তাদেরকেই কেন টার্গেট করা হলো? তাদের ব্যাখ্যাটাও পুরোপুরি রাজনৈতিক। সংবাদ সম্মেলনে তারা দাবি করেছে যে দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এই অপচেষ্টা চালাচ্ছে। তাদের মতে এই ধরনের সাইবার আক্রমণের প্রধান উদ্দেশ্য হল রাজনৈতিকভাবে তাদের হেয় করা, একটা অস্থিরতা তৈরি করা এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো। এটা তো আধুনিক রাজনীতিতে বেশ পরিচিত একটা কৌশল। হ্যাঁ, তবে এবারের ঘটনায় একটা নতুন দিক আছে। বাংলাদেশে রাজনৈতিক নেতাদের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা আগেও ঘটেছে, কিন্তু এবারের পার্থক্য হল আত্মরক্ষার কৌশল। ওই যে প্রজেক্টের ব্যবহার করে প্রযুক্তিগত প্রমাণ দেখানোর চেষ্টা। ঠিক, এটা শুধু অভিযোগ অস্বীকার করা নয়, এটা প্রতিপক্ষকে প্রযুক্তিগতভাবেও চ্যালেঞ্জ করা। এই ঘটনাটা যেন ডিজিটাল পলিটিক্যাল থিয়েটারের একটা নতুন অধ্যায়। ডিজিটাল পলিটিক্যাল থিয়েটার বিষয়টা বেশ আকর্ষণীয়। ভেবে দেখুন, পুরো বিষয়টা একটা মঞ্চনাটকের মতো। একদিকে আছে বিতর্কিত পোস্ট যা দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করা হলো, অন্যদিকে আছে সংবাদ সম্মেলন যেখানে প্রজেক্টর ব্যবহার করে ডিজিটাল প্রমাণ দেখিয়ে পাল্টা আঘাত আনা হচ্ছে। এখানে আসল সত্য কি তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কে কার বয়ান বা ন্যারেটিভকে মানুষের কাছে বেশি বিশ্বাসযোগ্য করে তুলতে পারছে। সাইবার জগৎ এখানে শুধু তথ্যের আদান প্রদানের মাধ্যম নয়, এটি একটি রাজনৈতিক রণক্ষেত্র এবং নাট্যমঞ্চে পরিণত হয়েছে। জামায়াতে ইসলামী আরও জানিয়েছে যে তারা এখানেই থেমে থাকবে না। এই ঘটনার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে তারা সব ধরনের আইনগত ও প্রযুক্তিগত পদক্ষেপ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। এবং সেটাই প্রত্যাশিত, কারণ এই ধরনের ঘটনায় চুপ করে থাকা মানে অভিযোগকে একরকম মেনে নেওয়া। তাদের এখন প্রমাণ করতে হবে যে তাদের অভিযোগ সত্যি। যদি তারা সত্যি এর পেছনের কাউকে বের করতে পারে, তাহলে এটা তাদের জন্য একটা বড় রাজনৈতিক বিজয় হবে। আর যদি না পারে, তাহলে তাদের হ্যাকিংয়ের দাবিটি অনেকের কাছেই একটা অজুহাত হিসেবে থেকে যাবে। এই ঘটনা এখন তাদের জন্য একটা বিশ্বাসযোগ্যতার পরীক্ষা। তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক কথায় বলি, ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তা রাজনৈতিক অঙ্গনে একটা নতুন এবং জটিল বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে রয়েছে পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের গুরুত্ব অভিযোগ, যার সাথে এমনকি রাষ্ট্রীয় মাধ্যমের সংযোগের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। আর অন্যদিকে রয়েছে সেই অভিযোগের সময় এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে জোরালো প্রশ্ন। প্রতিপক্ষ শিবির এটিকে রাজনৈতিক নাটক হিসেবে দেখছে। ফলে পুরো বিষয়টা একটা জটিল সাইবার রহস্য আর রাজনৈতিক বিতর্কের মধ্যে আটকে গেছে, যেখানে প্রযুক্তি, রাজনীতি আর জনমত সবকিছুই একে অপরের সাথে জড়িত। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এর শেষ কোথায়? সত্যটা কি আদৌ জানা যাবে? এই ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এবং সত্যি কোনো দায়ীকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয় কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে ফলাফল যাই হোক না কেন, ফলাফল যাই হোক, এই ঘটনার ডিজিটাল যুগে রাজনৈতিক প্রচারণা এবং মতপ্রকাশের ঝুঁকি আর দুর্বলতাগুলোকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এটি প্রমাণ করে যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যতটা সুযোগ তৈরি করে, ততটাই বিপদের আশঙ্কাও তৈরি করে, বিশেষ করে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে। সব শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এমন একটা যুগে যেখানে ডিজিটাল প্রমাণ এক পক্ষ দ্বারা উপস্থাপন করা যেতে পারে এবং অন্য পক্ষ দ্বারা রাজনৈতিক থিয়েটার হিসেবে উড়িয়ে দেওয়া হতে পারে, সেখানে সাধারণ নাগরিক হিসেবে আমরা এই নতুন রাজনৈতিক বাস্তবতা কিভাবে মোকাবেলা করব, যেখানে সত্য এবং অভিনয়ের মধ্যেকার রেখাটি ক্রমশ ঝাপসা হয়ে আসছে।